বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দূরের ও কাছের শিক্ষার্থী বন্ধুরা, আমার এই ঘরে বসে অনলাইন ক্লাস থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা, স্বাগতম। পরিচিতি, শিক্ষক পরিচিতি। আমি মোহাম্মদ জাকির হোসেন, প্রভাষক কৃষি, শ্যামপুর মহাবিদ্যালয়, শ্যামপুর সদর রংপুর। আজকের পাঠ পরিচিতি, শ্রেণী একাদশ ও দ্বাদশ, বিষয় কৃষি শিক্ষা, প্রথম পত্র, অধ্যায় তৃতীয়, বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি। আজকের শিখন ফল অর্থাৎ এ পাঠ শেষে শিক্ষার্থীরা পেঁয়াজ বীজ উৎপাদন কৌশলের ধারণা ব্যাখ্যা করতে পারবে, পেঁয়াজ বীজ উৎপাদনের ধাপসমূহ বর্ণনা করতে পারবে, বীজ উৎপাদন কৌশলের প্রয়োজনীয়তা বিশ্লেষণ করতে পারবে, ভালো ফসল উৎপাদনে বীজ শোধনের গুরুত্ব উপলব্ধি করতে পারবে। বিষয়বস্তু, বীজের ধারণা ও শ্রেণীবিভাগ। বীজ হচ্ছে উদ্ভিদের এমন একটি অংশ বা অঙ্গ যাহা উপযুক্ত পরিবেশে নতুন একটি গাছের জন্ম দেয়। বীজকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়: উদ্ভিদতাত্ত্বিক বীজ ও কৃষিতাত্ত্বিক বীজ। উদ্ভিদতাত্ত্বিক বীজ নিষিক্ত ও পরিপক্ক ডিম্বক, নিষিক্ত ও পরিপক্ক ডিম্বককে উদ্ভিদতাত্ত্বিক বীজ বলে। ধান, গম, ভুট্টা, সরিষা অর্থাৎ প্রকৃত যে সমস্ত বীজ, এই প্রকৃত বীজকে উদ্ভিদতাত্ত্বিক বীজ বলা হয়। কৃষিতাত্ত্বিক বীজ উদ্ভিদের যে কোনো অংশ অনুকূল পরিবেশে বংশবিস্তারের ক্ষমতা রাখলে সেই অঙ্গকে বা উদ্ভিদের সেই অংশকে বীজ বলা হয়ে থাকে, অর্থাৎ কৃষিতাত্ত্বিক বীজ বলা হয়ে থাকে। যেমন ধান, গম, পাট বীজ, আখের সেট, লেবু গাছের কলম, গোল আলুর কন্দ, পটলের প্যার ইত্যাদি। অর্থাৎ উদ্ভিদতাত্ত্বিক বীজও কৃষিতাত্ত্বিক বীজের অন্তর্গত। বীজের শ্রেণীবিভাগ। বিভিন্নভাবে বীজের শ্রেণীবিভাগ করা যায়। বীজপত্রের সংখ্যা অনুযায়ী একবীজপত্রী বীজ, দ্বিবীজপত্রী বীজ, বহুবীজপত্রী বীজ। যে সমস্ত বীজের বীজপত্র একটি, যেমন ধান, গম, নারিকেল, সুপারি, পেঁয়াজ, রসুন, বাঁশ ইত্যাদি একবীজপত্রী বীজ। দ্বিবীজপত্রী বীজ, যে সমস্ত বীজে বীজপত্র দুটি থাকে, যেমন লাউ, কুমড়া, মটর, আম, জাম, কাঁঠাল, তামাক, গোলালু ইত্যাদির বীজকে দ্বিবীজপত্রী বীজ বলা হয়। আর বহুবীজপত্রী বীজ, যে সমস্ত বীজে বীজপত্র দুটির অধিক থাকে, যেমন পাইন, সে সকল বীজকে বহুবীজপত্রী বীজ বলা হয়। বীজের বিশুদ্ধতার ভিত্তিতে বীজকে আবার শ্রেণীকরণ করা যায়। বীজ প্রত্যায়ন বা অনুমোদনের উপর ভিত্তি করে বীজকে 4 শ্রেণীতে ভাগ করা যায়, যেমন প্রজনন বীজ, ভিত্তি বীজ, নিবন্ধিত বীজ ও প্রত্যায়িত বীজ। বাংলাদেশ বীজ বিধি 1990 অনুসারে 3টি শ্রেণীতে ভাগ করা হয়েছে: প্রজনন বীজ, ভিত্তি বীজ এবং বাংলাদেশে ভিত্তি বীজ থেকে সরাসরি প্রত্যায়িত বীজ উৎপন্ন করা হয়। এ কারণে বাংলাদেশে 3টি বীজের 1990 সাল অনুসারে 3 শ্রেণীতে ভাগ করা হয়েছে। এর মধ্যে প্রজনন বা মৌল বীজ কাকে বলে? অনুমোদিত বীজ উৎপাদন প্রক্রিয়ার ইহা প্রথম ধাপ। উদ্ভিদ প্রজননবিদগণের সরাসরি ও ঘনিষ্ঠ তত্ত্বাবধানে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে গবেষণাগারে উদ্ভাবিত সর্বাধিক বংশগত বিশুদ্ধতা সম্পন্ন বীজ উৎপন্ন করা হয়। এই বীজকে বলা হয় প্রজনন বা মৌল বীজ। ভিত্তি বীজ, প্রজনন বীজ থেকে ভিত্তি বীজ উৎপন্ন করা হয়ে থাকে। সরকার অনুমোদিত বীজ উৎপাদন সংস্থা কর্তৃক
চুক্তিবদ্ধ চাষিদের মাঠে উদ্ভিদ প্রজননবিদগণের সরাসরি তত্ত্বাবধানে বিভিন্ন প্রকার পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রজনন বা মৌল বীজ থেকে ভিত্তি বীজ উৎপন্ন করা হয়। এই ভিত্তি বীজ থেকে আবার প্রত্যায়িত বীজ উৎপন্ন করা হয়। চুক্তিবদ্ধ চাষিদের মাঠে ব্যাপকভাবে ভিত্তি বীজ থেকে প্রত্যায়িত বীজ উৎপন্ন করা হয়। বীজ প্রত্যায়ন সংস্থা কর্তৃক বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র থেকে বীজ সংগ্রহ করে পরীক্ষা করে উৎকৃষ্ট বীজের প্রত্যয়নপত্র প্রদান করা হয় এবং ব্যাপকভাবে এই প্রত্যায়িত বীজকে কৃষক পর্যায়ে দেওয়া হয় এবং মাঠ পর্যায়ে ব্যাপকভাবে এই প্রত্যায়িত বীজ চাষাবাদ করা হয়ে থাকে, চাষাবাদের জন্য ব্যবহৃত হয়। এখন আসছি বন্ধুরা, ভালো বীজ বলতে কি বোঝা যায়? অত্যাবশ্যকীয় গুণাগুণ সম্পূর্ণ, স্থানের আবহাওয়ার সাথে অভিযোজিত এবং রোগ ও পোকা আক্রমণ প্রতিরোধী অধিক ফলনশীল জাতের বীজকে ভালো বীজ বলা হয়। ভালো বীজের বৈশিষ্ট্যসমূহ: জাতের বিশুদ্ধতা থাকবে, অন্য বীজের মিশ্রণ থাকবে না, বীজের বিশুদ্ধতা অর্থাৎ জড় পদার্থ থাকবে না, বীজের সজীবতা থাকবে অর্থাৎ স্বাভাবিক রং থাকবে, বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা সর্বাধিক হতে হবে কমপক্ষে 80 থেকে 85%, বীজের আর্দ্রতা একটি নির্দিষ্ট সীমায় থাকবে অর্থাৎ আর্দ্রতা 8 থেকে 12% থাকবে, বীজের আয়ুষ্কাল বা জীবনী শক্তি থাকতে হবে, বীজের আকার আকৃতি একই হবে, বীজ পরিপক্ক ও পুষ্ট হবে, বীজ রোগ জীবাণু ও পোকামাকড় মুক্ত হতে হবে, বীজ উন্নত জেনেটিক গুণাগুণ সম্পন্ন হতে হবে অর্থাৎ বংশগতি ধারণ ক্ষমতা থাকতে হবে। একটি বীজ থেকে পর্যায়ক্রমে যখন উদ্ভিদ জন্মাবে সেখান থেকে বীজ হবে, আবার পর্যায়ক্রমে যে বীজগুলো হতে থাকবে তাদের যে মাতৃ গুণাগুণ, বংশগত গুণাগুণ ঠিক থাকতে হবে। এখন আসি বন্ধুরা, পেঁয়াজ বীজ উৎপাদন কৌশল। পেঁয়াজ হচ্ছে একটি মশলা ঔষধি গুণ সম্পন্ন উদ্ভিদ। আমাদের দেশের যে পেঁয়াজের প্রতি বছরের চাহিদা তার প্রায় 4 ভাগের 1 ভাগ আমাদের দেশে উৎপন্ন হয়ে থাকে। চাহিদা অনুযায়ী বাকি পেঁয়াজ আমাদেরকে আমদানি করতে হয় অধিক মূল্যে এবং এতে বৈদেশিক মুদ্রা ব্যয় করে আমাদের আমদানি করতে হয়। আমরা যদি এই পেঁয়াজ বীজ নিজেরাই উৎপাদন করতে পারি তাহলে একদিকে যেমন আমরা আমাদের চাহিদা মেটাতে পারবো, অন্যদিকে বৈদেশিক মুদ্রা আমাদের সেভ হবে। বন্ধুরা, এই পেঁয়াজ আমাদের দেশে প্রায় হেক্টরে 4 টন উৎপন্ন হয়ে থাকে, কিন্তু উন্নত বিশ্বে দেখা যায় যে এর প্রায় 4 গুণ, প্রায় 16 থেকে 18 টন পর্যন্ত হেক্টরে তারা উৎপন্ন করতে পারে। আমাদের দেশে ভালো জাতের মধ্যে রয়েছে 1 নম্বরে বাড়ি পেঁয়াজ 1। এই বাড়ি পেঁয়াজ 1 এবং বাড়ি পেঁয়াজ 4 বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে উদ্ভাবিত। এই জাত দুটি শীতকালে পেঁয়াজের বীজ উৎপাদনের জন্য ব্যবহৃত হয়ে থাকে এবং আরও 3টি জাত রয়েছে, বাড়ি 2, 3 এবং 5। এই 3টি জাত গ্রীষ্মকালে উৎপাদিত হয়ে থাকে। পেঁয়াজ উৎপাদনের জন্য উঁচু সুনিষ্কাশিত বন্যার পানি প্লাবিত হওয়ার থেকে উঁচু জায়গা, সেই উর্বর দোআঁশ বা বেলে দোআঁশ মাটি প্রয়োজন এবং এই মাটির পিএইচ মান 6 থেকে 7 হলে পেঁয়াজ ভালো মতো উৎপন্ন হয়। বীজ পেঁয়াজ উৎপন্ন করতে হলে প্রথম বছর
প্রকৃত বীজ থেকে কন্দ উৎপন্ন করা হয় এবং পরের বছর অর্থাৎ দ্বিতীয় বছরে সেই কন্দ থেকে আবার প্রকৃত বীজ উৎপন্ন করা হয়ে থাকে। প্রথমে আসছি আমি প্রথম বছর বীজকন্দ উৎপাদন। বীজ বপনের সময় ও বীজের পরিমাণ। নভেম্বর মাসে জমি তৈরি করে, নভেম্বর মাসের শেষ সপ্তাহে জমি তৈরি করে সেই জমিতে পেঁয়াজ রোপণ করা হয় এবং ছিটিয়ে রোপণ করলে 7 থেকে 8 কেজি পার হেক্টরে 7 থেকে 8 কেজি বীজের প্রয়োজন হয়ে থাকে। বীজ বপনের দূরত্ব সারিতে যদি রোপণ করা হয় তাহলে 4 থেকে 5 কেজি বীজের প্রয়োজন পার হেক্টরে। সারি থেকে সারির দূরত্ব 10 সেন্টিমিটার এবং 10 সারি পরপর 30 সেন্টিমিটার নালা রাখতে হয়। বীজকন্দ রোপণের পূর্বে পানি শোধন। বীজকন্দ রোপণের পূর্বে মাটি শোধন। মাটির মধ্যে বিশেষ করে বেলে দোআঁশ মাটিতে শুষ্ক অবস্থায় নেমাটোড বা কৃমি থাকে, কৃমির ডিম থাকে। সেই কৃমি পেঁয়াজ গজানোর সঙ্গে সঙ্গে শিকড়ে আক্রমণ করে থাকে এবং একটি রোগ উৎপন্ন হয়, সেটাকে বলে শিকড়ে গিট বা রুট নট, একটি রোগ হয়ে থাকে পেঁয়াজের। এ কারণে এই নেমাটোড ধ্বংস করার জন্য অর্থাৎ কৃমি ধ্বংস করার জন্য মাটি শোধন করে নিতে হয়। শেষ চাষের পূর্বেই মাটিতে কীটনাশক ব্যবহার করা হয়। নেমাটোড শিকড়ে গিট অঙ্কুরোদ্গমের পরপর আক্রমণ করে পুষ্পদণ্ড শুকিয়ে মারা যায়। যখন পুষ্প বের হয় পুষ্পদণ্ড, সেই সময় ব্যাপকভাবে দেখা যায় যে পুষ্পদণ্ডগুলো শুকিয়ে গাছ মারা যায় এবং ফলনে ব্যাপকভাবে ঘাটতি দেখা যায়। শেষ চাষের পূর্বে ফুরাডান 10 কেজি পার হেক্টরে ছিটিয়ে দিয়ে চাষ এবং মই দিয়ে দিতে হয়, তাহলে এই নেমাটোডের প্রাদুর্ভাব, কৃমিগুলো ধ্বংস হয়ে যায় এবং শিকড়ে গিট বা রুটনট রোগের আক্রমণ থেকে রেহাই পাওয়া যায়। বীজকন্দ উৎপাদনে সার ব্যবহার ও পরিচর্যা। হেক্টর প্রতি গোবর সার 10 টন, ইউরিয়া 175 কেজি, টিএসপি 125 কেজি, এমপি 150 কেজি, এভাবে এই অনুপাতে সার প্রয়োগ করতে হয়। ইউরিয়া ও এমপি চারা গজানোর পরে 2 কিস্তিতে প্রয়োগ করা হয়। প্রতি 7 থেকে 10 দিন পর হালকা সেচ প্রদান করতে হয় এবং আগাছা বাছাই করতে হয়। প্রয়োজনীয় কীটনাশক ও রোগনাশক প্রয়োগ করা হয়। এখানে বন্ধুরা ইউরিয়া এবং টিএসপি ছাড়া অন্যান্য যে সারগুলো রয়েছে এই সারগুলো শেষ চাষের জমি তৈরি করার যে শেষ চাষের পূর্বে এগুলো জমিতে ছিটিয়ে দিয়ে ভালো করে জমি চাষ করে মই দিয়ে সমান করে সেখানে রোপণ তৈরি করা হয়। বিষয়বস্তু পেঁয়াজ বীজ উৎপাদন কৌশল। এরপর আসছি রগিং। বীজকন্দ উৎপাদনের পর পরবর্তী বছর প্রকৃত বীজ উৎপাদনের জন্য উপযুক্ত বীজ কন্দ বাছাই করাকে রগিং বলে। সে লক্ষ্যে দেরিতে পরিপক্ক বীজকন্দ, অসম, বিভিন্ন রঙের, বহুকোষী, মোটা, বিভিন্ন জাতের, মাঠে রোপণের পূর্বে গজিয়ে যাওয়া, রোগাক্রান্ত কন্দ বাতিল করতে হয়। এই যে বাছাইকরণ, একেই বলা হয় যে রগিং। এখন আসি বন্ধুরা দ্বিতীয় বছর বীজকন্দ থেকে প্রকৃত বীজ কিভাবে উৎপন্ন করা হয়। উৎপাদনের সময় পূর্বের ন্যায় মধ্য কার্তিক থেকে মধ্য ফাল্গুন 5 মাস এখানে সময় লাগে। এই ফসল উঠতে প্রায় 5 মাস সময় লাগে। উপযুক্ত স্থান নির্ধারণ, পূর্বের ন্যায় উপযুক্ত স্থান নির্ধারণ করতে হয়। পৃথকীকরণ দূরত্ব, পরপরাগায়ী ফসল, ইহা একটি পরপরাগায়ী ফসল, অর্থাৎ
এরা স্বপরাগী নয়। এই পেঁয়াজের ফুলের মধ্যে অন্য একটি গাছ থেকে পরাগরেণু এসে পরাগায়ন করতে পারে। সেটাকে বলা হয়েছে যে পরপরাগায়ী ফসল। ভিত্তি বীজ থেকে যদি এই বীজ উৎপন্ন করা হয় তাহলে 1 কিলোমিটার দূরত্ব বজায় রাখতে হয় এবং প্রত্যায়িত বীজ হলে 400 মিটার দূরত্ব বজায় রাখতে হয়। অর্থাৎ যেখানে এই বীজ উৎপন্ন করা হবে তার থেকে এই 1 কিলোমিটার ভিত্তি বীজের ক্ষেত্রে 1 কিলোমিটারের মধ্যে এবং প্রত্যায়িত বীজের ক্ষেত্রে 400 মিটারের মধ্যে অন্য কোনো পেঁয়াজের চাষাবাদ করা যাবে না সেখানে পেঁয়াজের, তাহলে এটা ক্ষতি হতে পারে। এটাকে বলা হচ্ছে পৃথকীকরণ দূরত্ব। বীজ ফসলের জমি তৈরিকরণ। অক্টোবর মাসের মাঝামাঝি 5-6টি চাষ ও মই দিয়ে মাটি ঝুরঝুরা ও সমান করে আগাছা পরিষ্কার করে 5-6টি সারি পর 5-6 সারির পর আইল তুলে দিতে হবে। আইল তুলে দিলে সেখানে নিষ্কাশন ব্যবস্থা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করা যাবে। বীজ শোধন। বীজ বপনের পূর্বে বীজগুলোকে শোধন করে নিতে হয় বীজ রোপণের পূর্বে। ভিটাভেক্স 200 বা প্রোভেক্স 200 2 গ্রাম পার কেজি বীজের জন্য, প্রতি কেজি বীজের জন্য ভিটাভেক্স 200 বা প্রোভেক্স 200 ব্যবহার করে বীজটাকে শোধন করে নেওয়া হয়। এছাড়াও যেমন ক্যাপ্টেন, পেনকোজেব ইত্যাদি বিভিন্ন রকমের ওষুধ পাওয়া যায় বাজারে, সেগুলো দিয়েও বীজ শোধন করা যায়। কন্দ রোপণ। পূর্ববর্তী বছরের রোগমুক্ত সতেজ পরিপক্ক মাতৃকন্দ বাছাই করা উচিত। 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 3 মাস সংরক্ষিত, 3 মাস যদি সংরক্ষিত করা হয় সে বীজ হতে 10 থেকে 20 দিন পূর্বে পুষ্পধারী কাণ্ড উৎপাদন করা যায়। কন্দের আকার ও পরিমাণ। প্রতিটি কন্দ পেঁয়াজ 15 থেকে 20 গ্রাম ওজনের কন্দ 1500 থেকে 1800 কেজি পার হেক্টরে প্রয়োজন হয়ে থাকে। সারি থেকে সারি দূরত্ব 30 সেন্টিমিটার, কন্দ থেকে কন্দ দূরত্ব 15 থেকে 20 সেন্টিমিটার এবং 6 সারি পরপর 40 সেন্টিমিটার সেচ নালা রাখতে হয়। বন্ধুরা, এখানে একক সারিতেও রোপণ করা যায় অথবা 2 সারিতেও রোপণ করা যায়। বীজ ফসলের পরিচর্যা। সার, পানি, আগাছা, রগিং, রোগবালাই দমন ইত্যাদি। সার প্রয়োগ। সারের কম বেশিতে গাছ দুর্বল ও রোগাক্রান্ত হয়ে যায়। যেহেতু এই ফসলটি তুলতে প্রায় 5 মাস সময়ের প্রয়োজন, এ কারণে এই ফসলের জন্য সুষমভাবে পর্যাপ্ত সারের দরকার হয়। সারের নাম এবং পরিমাণ পার হেক্টরে। গোবর সার 10 থেকে 12 টন, টিএসপি সার 400 কেজি, এমপি সার 180 কেজি, ইউরিয়া সার 320 কেজি, জিপসাম 120 কেজি, জিঙ্ক অক্সাইড 5 থেকে 6 কেজি এবং বোরাক্স 5 থেকে 6 কেজি। এই সারগুলো প্রতি হেক্টর জমির জন্য প্রয়োজন। শেষ চাষের পূর্বে 3 ভাগের 1 ভাগ এমপি এবং 4 ভাগের 1 ভাগ ইউরিয়া এবং সমুদয় যে অন্যান্য সারগুলো রয়েছে সমুদয় সার সম্পূর্ণ জমিতে ছিটিয়ে দিতে হবে। তারপরে গাছ রোপণের পরে প্রথম কিস্তি সার কন্দ রোপণের 40 থেকে 45 দিন পর ইউরিয়া 80 কেজি ও এমপি 60 কেজি উপরি প্রয়োগ করে দিতে হবে। দ্বিতীয় কিস্তি সার কন্দ রোপণের 60 থেকে 65 দিন পর ইউরিয়া 80 কেজি ও
OMP 60 কেজি উপরি প্রয়োগ করে দিতে হবে এবং তৃতীয় কিস্তি সার ইউরিয়া 80 কেজি উপরি প্রয়োগ করতে হবে। জমিতে পানি সেচের পর মাটিতে যখন জো আসে তখন রাসায়নিক সার উপরি প্রয়োগ করে অর্থাৎ উপর দিয়ে ছিটিয়ে দিয়ে নিড়ানি দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে। পানি সেচ ও নিষ্কাশন। পেঁয়াজের ক্ষেতে পরিমিত মাত্রায় সেচ প্রদান করতে হয়। অতিরিক্ত সেচ পেঁয়াজের বীজের ফলন কমিয়ে দেয়। সাধারণত 4টি সেচ দিতে হয়। প্রথম সেচ নভেম্বর মাসের শেষ সপ্তাহে, দ্বিতীয় সেচ ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে, তৃতীয় সেচ জানুয়ারি মাসের শেষ সপ্তাহে এবং চতুর্থ বা শেষ সেচ দিতে হয় ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে। পেঁয়াজের জমিতে নিষ্কাশনের সুব্যবস্থা রাখতে হবে, কারণ অতিরিক্ত পানি জমিতে রাখা যাবে না, অতিরিক্ত পানি নিষ্কাশিত করে ফেলতে হবে। আগাছা দমন। কন্দ রোপণের 20-25 দিনের মধ্যেই প্রথমবারের মতো নিড়ানি দিয়ে মাটি, আলগা এবং আগাছা পরিষ্কার করে নিতে হয়। পরবর্তীতে সেচ দেওয়ার পর আগাছা দমন করতে হয়। তাছাড়া যখন ফুল ফুটে থাকে তখন হাত দিয়ে টেনে তুলতে হয়, কারণ নিড়ানি দিলে তখন গাছের যে পুষ্পদণ্ড ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, গাছ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য খুব সাবধানে হাত দিয়ে আগাছাগুলো টেনে তুলে নিতে হয়। রগিং। বীজ ক্ষেত থেকে রোগাক্রান্ত, পোকামাকড় আক্রান্ত, সন্দেহযুক্ত ও অন্য জাতের গাছ তুলে ফেলতে হবে। যে সকল বীজকন্দ ফেটে বহুকোষী হয়, ফিউজেরিয়াম রড ও ভাইরাস আক্রান্ত গাছ উঠিয়ে পলিথিন ব্যাগে ভরে মাটিতে পুঁতে অথবা পুড়িয়ে ফেলতে হবে। ফুল আসার আগে, ফুল আসার পর্যায়ে ও ফুল পরিপক্ক পর্যায়ে, এ 3 পর্যায়ে রগিং করা একান্ত প্রয়োজন। রগিংয়ের প্রভাবে আগাছা ও অন্যান্য ফসলের গাছ অপসারিত হয়। উন্নত গুণমান সম্পন্ন বীজ উৎপাদন নিশ্চিত হয়। রগিং প্রক্রিয়ার দ্বারা মূল গাছ বেশি পুষ্টি পায়, ক্ষেতের পরিচর্যা উন্নত হয়। এবারে আসছি বন্ধুরা, রোগবালাই ও কীটপতঙ্গ দমন। ব্লাস্ট রোগে পেঁয়াজের পাতার অগ্রভাগ মরে নিচের দিকে আসতে থাকে, সম্পূর্ণ ফসল বিনষ্ট হয়। অনেকটা ম্যাগনেসিয়ামের অভাবের মতো দেখায়। পূর্ব থেকে ডাইথেন M45 সিরিঞ্জে ভালো ফল পাওয়া যায়। পেঁয়াজ বীজ ফসলে পার্পেল ব্লস নামক ছত্রাক রোগের প্রকোপ খুব বেশি হয়। এ রোগে পেঁয়াজের পাতায় বড় বড় লম্বাকৃতির বেগুনি দাগ পড়ে। এ রোগ সবচেয়ে বেশি ক্ষতি করে। বীজ পরিপক্ক হওয়ার পূর্বে তাপমাত্রা বেড়ে গেলে এ রোগের অনুকূল পরিবেশ সৃষ্টি হয় এবং পুষ্পগুচ্ছ দণ্ডে লম্বা ও বৃত্তাকার দাগ পড়ে ও দণ্ডটি ভেঙে মাটিতে পড়ে নষ্ট হয়ে যায়। রোপণের 25 থেকে 30 দিন পর থেকে বীজ সংগ্রহের 2 সপ্তাহ পূর্ব পর্যন্ত 15 দিন পর পর রোভারাল 2 গ্রাম প্লাস রেডোমিল 2 গ্রাম পার লিটার পানিতে মিশিয়ে জমিতে স্প্রে করে দিতে হয়। থ্রিপস বা এফিড জাতীয় পোকার আক্রমণে পেঁয়াজের পাতা বিবর্ণ হয়ে শুকিয়ে যায় ও পাতার উপর ক্ষুদ্র কালো বিন্দুর মতো পোকার মল লক্ষ্য করা যায়। লেদা পোকা ও ম্যাগট ও পেঁয়াজ গাছ আক্রমণ করে।
প্রতি লিটার পানিতে 1 মিলিলিটার করে এই হারে ম্যালাথিয়ন ফুল ফোটার আগে স্প্রে করে ভালো ফল পাওয়া যায়। তবে পরাগায়ন শুরু হলে ঔষধ স্প্রে করা ঠিক নয়। খুঁটি বা মাচা দেওয়া। পেঁয়াজের পুষ্পধারী কাণ্ডগুলি বেশ উঁচু ও ভারী। একটু জোরে বাতাস হলেই হেলে পড়ে বা ভেঙে যায়। কন্দ রোপণের 60 থেকে 65 দিনে খুঁটি ও মাচা দেওয়া দরকার। পরাগায়ন। পেঁয়াজ পরাগায়িত ফসল হওয়ায় মৌমাছি ও মাছি দ্বারা পরাগায়ন সংগঠিত হয়। শীতকালে এদের বেশি দেখা যায় না, তাই মৌবাক্স স্থাপন ও উপকারী পোকার আকর্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা করলে প্রায় 20% ফলন বৃদ্ধি পায়। বীজ সংগ্রহ, মাড়াই, ঝাড়াই ও শুকানো। পেঁয়াজের ক্ষেত থেকে পরিপক্ক পুষ্পমঞ্জরি বা আমবেলগুলি একবারে সংগ্রহ না করে ক্রমান্বয়ে নিচ থেকে উপরে 3-4 দিনে যখন শতকরা 15 থেকে 20 ভাগ ফল ফেটে কালো বীজ দেখা যায় তখন সংগ্রহ করতে হয়। ফুলের দণ্ডের কিছু অংশ সহ আমবেল হাত দিয়ে ভেঙে বা কাস্ত দিয়ে কেটে সংগ্রহ করা যায়। সকালবেলা আমবেল সংগ্রহ করা উত্তম, কারণ এ সময় বীজ ঝরে পড়ে না। বৃষ্টি আরম্ভ হওয়ার আগেই বীজ সংগ্রহ করতে হয়, অন্যথায় বীজের গুণগত মান নষ্ট হয়ে যায়। পরিপক্ক আমবেলগুলি তুলে নিয়ে আসার পর ঘরের মধ্যে ছায়াযুক্ত স্থানে কাপড় বিছিয়ে এক জায়গায় 2-3 দিন স্তূপ করে রাখতে হয়। অতঃপর আমবেলগুলি কাপড়ে বা বিশেষভাবে নির্মিত ট্রেতে নিয়ে রোদে ভালোভাবে শুকিয়ে হাত দ্বারা মলিয়ে বা লাঠি দ্বারা আস্তে আস্তে পিটিয়ে মাড়াই করতে হয়। এরপর ফ্যানিং বা গ্রাভিটি সেপারেটর দিয়ে বীজগুলো পরিষ্কার করতে হয়। পরিষ্কার করা বীজ পুনরায় রোদে ভালোভাবে শুকানো হয়। যখন বীজগুলো দাঁতের নিচে দিয়ে চাপ দিলে কট করে আওয়াজ হয়, তখন উপযুক্ত রূপে শুকানো হয়েছে বলে ধরে নেওয়া হয়। এখন আসছি বন্ধুরা, পেঁয়াজ বীজের ফলন উপযুক্ত পরিচর্যা যদি করা হয় তাহলে হেক্টরে 350 থেকে 500 কেজি পেঁয়াজ বীজ উৎপন্ন হয়ে থাকে। বীজ সংরক্ষণ। পেঁয়াজের বীজের আর্দ্রতা বেশি অবস্থায় সংরক্ষণ করলে অঙ্কুরোদ্গম ক্ষমতা হ্রাস পায়, এমনকি একেবারে নষ্টও হতে পারে। তাই বীজ ভালোভাবে শুকিয়ে ছায়ায় ঠান্ডা করে মাটির পাত্রে, টিনের পাত্রে ও পলিথিন ব্যাগে রাখা যায়। তবে খেয়াল রাখতে হবে উক্ত পাত্রে যেন বাতাস চলাচল করতে না পারে। এখন আসছি বন্ধুরা তোমাদের উদ্দেশ্যে একটু ভিডিও দেখানোর জন্য।
শিক্ষার্থী বন্ধুরা, মূল্যায়ন, বাড়ির কাজ, বীজ কি, ভালো বীজের বৈশিষ্ট্যগুলি কি কি, পেঁয়াজ বীজ শুকানো পদ্ধতির বর্ণনা দাও, বীজ উৎপাদনে রোগিং কেন করা হয়। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে সকলকে ধন্যবাদ দিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।